চীন কিন্তু বাংলাদেশকে বলছে যে তোমরা তোমাদের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপনার কোনো কম্প্রোমাইজ করবা না, কোনো আপোষ করবা না, এইরকম যে ইয়েটা দিচ্ছে চীন, যেই আপনার কূটনৈতিক যেই অবস্থানটা রাখতে বলছে বাংলাদেশকে, এবং বাংলাদেশ যখন সেটাতে রাজি হচ্ছে এবং চীনের সাথে সম্পর্কের যেটা সহযোগিতার যেটা ফল হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে ধরে রাখবে এবং বাংলাদেশ দেখবে যে তার জন্য চীনের সাথে সহযোগিতা আপনার বেনিফিশিয়াল, উপকারী, নাকি ভারতের সাথে উপকারী, নাকি আমেরিকার সাথে উপকারী, এবং দেখে সে এই ডিসিশন নিবে। এইটা যদি বাংলাদেশ চীনের সাথে এই জায়গায় একমত হতে থাকে তাহলে আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার সার্বভৌমত্ব দিকে যাচ্ছে। আমরা এখনো পুরোপুরি সার্বভৌম আমি বলবো না, কিন্তু আমরা মনে করতেছি যে সরকার কিন্তু আগে এই যে আপনার ওই বাণিজ্য চুক্তির আলোকে বলছি, বাণিজ্য চুক্তিতে যে সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার কথা ছিল তার থেকে আমরা কিন্তু ঘুরে সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াচ্ছি। জনাব সাকিব আলী, এই যে আপনি বললেন যে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিসর্জন দিয়েছে, কিন্তু বাংলাদেশের কি এর ছাড়া আর কোনো উপায় ছিল? আমরা দেখলাম যে পাকিস্তান, আমেরিকা সব বিভিন্ন দেশ অলমোস্ট সেম ধরনের চুক্তি তো করেছে। আমি একটা কথা বলি, হ্যাঁ, ধরেন আমি আপনাকে বলবো কি, যে ধরেন আমি যদি ওইখানে থাকতাম তাহলে কি করতাম। আমি তাহলে যেটা করতাম সেটা হচ্ছে যে আমি তো জানি যে আমি সাথে সাথে যেটা করতাম, আমি মালয়েশিয়ার সাথে জিজ্ঞাসা করতাম তোমরা কি করতেছো। আমি দেখতাম যে আর অন্যান্য কারা কারা সেলফ রেসপেক্টিং নেশন, অনারেবল নেশন, সব নেশন কিন্তু একরকম না, যারা অনারেবল নেশন, আমি যাদের মতো হইতে চাই, হ্যাঁ, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কি করছো। দ্বিতীয় কথা, আপনি একটা জিনিস দেখেন যে ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা ছাড়ার 3 দিন আগে ওইটা চুক্তিটা সাইন করছেন। উনার কি এই চুক্তিটা 3 দিন আগে যদি না সাইন করতেন তাহলে কি উনার কি খুব ক্ষতি হইতো? আমি মনে করি না। আমি মনে করি ডক্টর ইউনূস আমেরিকার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য উনি কিন্তু 3 দিন আগে এটা করলেন। আমি বলছি না যে করা যেত না, করেন, কিন্তু তার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের কখনো বলেছে যে দেখেন আমাদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা এইভাবে আমাদের কাজটা করছি। আপনি দেখেন যে তারা 19%, একজন পেয়েছে 20% শুল্ক, তারা পেয়েছে 19% শুল্ক, মাত্র 1% কমিয়েছে। এই 1%-এর জন্য তাদের কি কি আপনার আত্মত্যাগ করতে হয়েছে আমি জানি না। আত্মত্যাগ কি করতে হয়েছে আমি জানতে চাই। আমাদের কি 10টাই প্লেন কিনতে হবে? আমরা কি 3টা করতে পারতাম না? আমি কি আপনাকে বুঝাতে পারতেছি যে আসলে এই দর কষাকষি কেমন হয়েছে, এবং আমরা যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য পুরোপুরি চেষ্টা করেছি, করার পরে আমরা এইটুকু পেয়েছি। এরকম কি কোনো বক্তব্য ওই সরকারের কোনো মন্ত্রী রেখেছিলেন? রাখেন নাই, কোনো রাখেন নাই। এবং আমি একটা কথা বলি, আমার মনে হয়, এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমাদের সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা আমেরিকার সাথে কোনো দর কষাকষি করেনি। এটা আমার বক্তব্য। তারা আসলে যা যা বলেছে আমেরিকান সরকার সব মেনে নিয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা এখন অন্যদিকে যাচ্ছি, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু এখন আমি আসি, বলেন। কিন্তু এখন কি এই যে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, বলতেছে চীনের সঙ্গে যদি এখনো পুরোপুরি কথা হয়নি, জেট-10C বিমান কিনবে, তারপরে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প করাবে, চীনের সঙ্গে 2+2 মিটিং হবে, এটার গুরুত্বটা আপনি একটু বলবেন একজন কূটনীতিক হিসাবে, যেটা আমি নিজেও জানি না আসলে গুরুত্বটা কি, দর্শকদেরকে বলবেন তো। এবং পরিশেষে এটাও বলবেন যে আসলে তারেক রহমান সরকার এই আমেরিকা এবং চীন এটার সম্পর্কের ভিতর ব্যালেন্সটা আসলে করতে পারবে কিনা। ওনাকে ব্যালেন্স করতেই হবে। প্রথম কথা, চীন যেটা বলে দিয়েছে, চীন যেটা বলেছে সেটা হচ্ছে চীনের সাথে বাংলাদেশের যখন সম্পর্ক হবে, যে সম্পর্কটা করবে সেটা চীন দেখবে, খেয়াল করবে, সেই সম্পর্কের মধ্যে অন্য কোনো দেশকে আনতে পারবে না বাংলাদেশ। কোনোদিনও বাংলাদেশ যায় চীনকে বলতে পারবে না যে আমেরিকা আমাকে বলছে তোমার সাথে আমি এটা করতে পারবো না, সুতরাং আমি এটা করতে পারবো না। এইটা বললে কিন্তু চীন কিন্তু আপনাকে একদম কাট অফ করে দিবে, কারণ আপনাকে বলবে যে আপনি একটা উইক নেশন, আপনার সাথে এত কিছু দরকার নেই, আপনি দুর্বল নেশন। তারা যেটা করেছে, আমি যেভাবে দেখি চীনকে, চীন আসলে বাংলাদেশকে মনে করে একটি কৌশলগত পার্টনার। আমি আগে কূটনৈতিক কথাটা বলি, তারা মনে করে বাংলাদেশ হচ্ছে গিয়ে তাদের একজন স্ট্র্যাটেজিক পার্টনার। বাংলাদেশ মনে করে, বাংলাদেশের সরকার এমন না, তারেক রহমান সাহেব বলে এসেছেন যে চীন হচ্ছে আমাদের সবচেয়ে ট্রাস্টেড পার্টনার। আমরা বিশ্বাস করতেছি চীনকে এই ইতিহাসের আলোকে, আমাদের ইতিহাসের আলোকে। সুতরাং এইখানে এই সময় আমাদের কূটনীতিটা কেমন হবে, কূটনীতির ব্যাপারে উনি বলে দিয়েছেন সার্বভৌমত্বের পক্ষে হবে, তাই না? বাংলাদেশ তার সার্বভৌমত্বের পক্ষে এই কূটনীতিকে হবে। যেমন ইরান নিজের সার্বভৌমত্বে কিন্তু সবচেয়ে উপরে স্থান দেয়। তারা এই সার্বভৌমত্বের জন্য আমেরিকার সাথে যুদ্ধ করতেও রাজি আছে।
তাহলে বাংলাদেশকে আস্তে আস্তে, এবং ইরান, আপনি জানেন ইরান বলেন, নর্থ কোরিয়া বলেন, কিউবা বলেন, তারা প্রত্যেকটা দেশ কিন্তু যারা আমেরিকার তথাকথিত আমেরিকার বিরোধী, তারা কিন্তু নিজেদের সার্বভৌমত্বের ব্যাপারে খুবই ওয়াকিফ, মানে তারা খুবই আপনার সচেতন, এবং আমেরিকাকে কখনোই তারা নিজেদের সার্বভৌমত্ব ভাঙতে দেয় না। অ্যাকচুয়ালি চীন চাচ্ছে বাংলাদেশে সেটা হবে, কিন্তু বাংলাদেশ হয়তো সেটা হবে না, কিন্তু না হলেও বাংলাদেশকে চীনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে এগিয়ে যেতে হবে। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি আমেরিকার সাথে বর্তমানে দরকার নাই আপনার ঝামেলা করা। আমেরিকাও আপনাকে দেখছে যে আপনার আসলে কি, দেখেন চীন একটা অত্যন্ত কার্যকর রাষ্ট্র, অত্যন্ত এফিশিয়েন্ট রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে কার্যকর রাষ্ট্র হচ্ছে চীন। এখন চীনের সব খাত কিন্তু শক্তিশালী, চীনের কোনো খাত নেই যেটা দুর্বল। চীন আপনাকে কি করেছে, সিস্টেমিক ভাবে সমস্ত খাতে কিন্তু আপনাকে প্রস্তাব দিয়েছে। আপনি সেটা প্রতিরক্ষা বলেন, আপনি সেটা পানি বলেন, আপনি সেটা বলেন অবকাঠামো বলেন, মোংলা বলেন, আপনি বলেন ম্যারিটাইম অপারেশন বলেন, আপনি যেটাই বলবেন, এমনকি বলেছে ওরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলেন, ইনোভেশন বলেন, প্রত্যেকটা ব্যাপারে তাদের কিন্তু প্রস্তাব আছে। প্রত্যেকটা ব্যাপারে তারা আপনাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে, কারণ তাদের প্রত্যেকটা জিনিসই ডেভেলপড, প্রত্যেকটা খাত। এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে এই ডেভেলপ খাতের সাথে আপনার সহযোগিতা নিতে পারবে কিনা, অ্যাবজর্ব করতে পারবে কিনা। বাংলা, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এখানে এখন এমওইউ যেটা সাইন হয়েছে বা যেটা হয়েছে, সেটা হচ্ছে চীন খালি তিস্তাই করবে না, চীন আসলে বাংলাদেশের সকল নদীর আপনার ফ্লাড কন্ট্রোল, ড্রেজিং সবকিছু তারা দেখবে। এটা বলা হয়েছে না? হ্যাঁ, ওটা তো এখানে বলা হয়েছে যে সবকিছুর মধ্যে তারা ঢুকবে। যদি সবকিছুর মধ্যেই তারা সহযোগিতা করে, আমি যেভাবে দেখেছি, তাহলে আপনাকে আগে একটা বডি বানাইতে হবে, যেই বডিটা বাংলাদেশের সব নদীকে দেখবে, এবং যেই বডিটা বাংলাদেশের সব নদীকে কিভাবে তারা ম্যানেজ করবে সে ব্যাপারে তাদের পরিকল্পনা থাকবে, যেই পরিকল্পনা কিন্তু তারা চায়নার সাথে কনসাল্ট করে করবে। অর্থাৎ আপনার যে নদী কমিশন, নদী কমিশনটা যদি ওই রকম বড় স্ট্রাকচারে না হয়, কার্যকর না হয়, তাহলে আপনি চায়নার সাথে কিন্তু ঠিকমতো সহযোগিতাও করতে পারবেন না। তার মানে আপনার নিজস্ব সক্ষমতা আগে আপনাকে বাড়াইতে হবে। আপনার ইনোভেশন সম্পর্কে আপনার মাইডাস আছে একটা, কি আছে, আপনার তো তেমন কিছু নাই। আপনার ইনোভেশন কে দেখবে, আপনার সাইডটা কে দেখবে? আপনাকে কিন্তু ওই বডি বানাইতে হবে, তাহলে ওই বডির সাথে কিন্তু চায়না আপনার সাথে সহযোগিতা করবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সব দেশ কিন্তু চীনের সাথে সহযোগিতা করে সবাই বেনিফিশিয়ারি হয় না, তার জন্য কিন্তু আপনাকেও এফিশিয়েন্ট হতে হবে। আমার বাংলাদেশে হচ্ছে চীনের সফর খুবই সফল, কিন্তু আমরা ওই সফল সফরের উপকারটা পাবো কিনা সেটা নির্ভর করবে আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সরকারি যে কাঠামো, সেটাকে আমরা কতখানি ইনোভেট করে, কতখানি সংস্কার করে কতটা শক্তিশালী করব। এইখানে আমার এখনো কিছুটা সন্দেহ রয়ে গেছে। 2+2 এর ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমাদের দেশের, যেমন ধরেন চীন এবং বাংলাদেশের মধ্যে সমন্বয়টা কিভাবে হবে, এইটার কি মেকানিজম থাকবে, এইটা নিয়ে কিন্তু এটা একটা চিন্তার বিষয়। যেমন আমাদের মধ্যে যেটা ছিল আগে, সেটা হচ্ছে আমরা প্রতি বছর আমরা পররাষ্ট্র সচিব লেভেলে একটা কনসালটেশন করি। অর্থাৎ আমাদের পররাষ্ট্র সচিব এবং চীনের ভাইস মিনিস্টার বলে একই কথা, তারা 2-3 দিনের জন্য বসে এবং তারা সমস্ত জিনিস নিয়ে আলাপ করে, এবং এই আলাপ করার পরে এই দুইজনের আইডিয়াটা দুইজন সরকারকে জানতে দেয়। অর্থাৎ বাংলাদেশ কি করছে চায়না জানতে পারবে, চায়না কি করছে বাংলাদেশ জানতে পারবে। এটা ছিল। এখন যেটা করা হচ্ছে, আপনি এর মধ্যে শুনেছিলেন একবার যে শেখ হাসিনার মানে পতনের পরে, যে তখন বোধহয় তৌহিদ হোসেন সাহেব, মানে ডক্টর ইউনূস যখন গিয়েছিলেন চীনে সফরে, তখন বলা হয়েছিল যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটা টাস্ক ফোর্সের কথা। হ্যাঁ, শুনেছিলাম তো, মনে আছে? আচ্ছা, তখন কিন্তু এরপরে কিন্তু আর আমরা কিছু তেমন শুনি নাই এই টাস্ক ফোর্সের ব্যাপারে। হ্যাঁ, এবং তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 2+2। 2+2 কি হবে? সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তারা একসাথে মিটিং করবে। আমি জানি না এটা প্রতি বছর একবার হবে, অথবা হয়তো একবার হবে বেইজিং এ, একবার হবে ঢাকায়, এরকম একটা কিছু হবে। এটা যদি হয়, তার মানে হচ্ছে কি যে আমাদের দুইজনের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতির মধ্যে একটা সমন্বয় হওয়ার সমূহ সম্ভাবনা আছে।
এবং এইটা যেহেতু আমরা একটা স্ট্র্যাটেজিক আউটলুকের কথা বলতেছি, স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল আউটলুকের কথা বলতেছি, যেহেতু এখন আর ইন্টারন্যাশনাল অর্ডারটা ভেঙে পড়তেছে, যেহেতু আপনার আমেরিকার যে সিস্টেমটা ছিল সেটা ভেঙে পড়তেছে এবং একটা নতুন সিস্টেম হতে যাচ্ছে, সুতরাং এই সময় আমরা যে রাইজিং পাওয়ার চায়না তার সাথে যে আমরা যে একটা আপনার একটা যে কাঠামো করতে পারছি, সমন্বয়ের কাঠামো, এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। বিশেষ করে এই ইরান যুদ্ধ পরবর্তী সময়ে যেখানে আসলে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সময় আমাদের আসলে চীনের সঙ্গে সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চীন হচ্ছে আমার জীবনের প্রথম পোস্টিং হচ্ছে চীন। আমি 1994 থেকে 97, আজকের থেকে 32 বছর আগে, বয়স তো হয়ে গেছে, 32 বছর আগে আমি চীনে পোস্টেড হয়েছিলাম, আমার প্রথম পোস্টিং। তো সেই হিসাবে চীনের প্রতি আমার একটা সফট কর্নার আছে। হ্যাঁ, এটা হয় সাধারণত ডিপ্লোম্যাটরা প্রথম যে পোস্টিং এ যায় সেটার সাথে তাদের একটা আলাদা আত্মিক সম্পর্ক। প্রথম প্রেম তো ভোলা যায় না, প্রথম প্রেম, হ্যাঁ, প্রথম প্রেম ভোলা যায় না, কারেক্ট। তো আমি অত্যন্ত খুশি। আমি মনে করি যে আমরা আগে একটু করি, চীন সফরের আগে প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যিনি সরকার প্রধান হন তিনি সাধারণত ভারত অথবা চীন, এই দুটো দেশের একটা দেশে যান। আগে ওনারা যাইতেন ভারতে। প্রথম যেই সরকার প্রধান চীনে যান, চীনে রাষ্ট্রীয় সফর করেন, তিনি বোধহয় শেখ হাসিনা, 1996 সালে। তারপর থেকে মানে চীনেও যাওয়া হয়েছে। তো এইবার তারেক রহমান সাহেব কিন্তু প্রথম চীনেও গেলেন না, ভারতেও গেলেন না, তিনি গেলেন মালয়েশিয়া। এবং আমরা মনে করি যেটা যে উনার পক্ষে ভারতে যাওয়ার কথা ছিল না, এটা সম্ভবই না, কারণ সেখানে অনেক সমস্যা আছে ভারতের সাথে আমাদের সম্পর্কের। অন্যদিকে চীনের সাথে আমাদের সম্পর্কের মধ্যে অনেক সহযোগিতার প্রস্তাব আছে, অনেক সহযোগিতার অনেক আপনার সুযোগ আছে। সেই হিসাবে চীনে যাওয়াই আমাদের জন্য ঠিক। শেখ হাসিনা ভারতের সাথে ক্লোজ ছিলেন, সেই শেখ হাসিনা এখন নাই। শেখ হাসিনাকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রতি ভারতের যেই আপনার আমরা যেই বিরূপ ভাবাপন্নতা দেখতে পাচ্ছি, তার ফলে এখন তো এই অবস্থায় ভারতে যাওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে চীনে যাবে। চীনে আবার গেলে ভারত রেগে যাচ্ছে, যুক্তরাষ্ট্রও হয়তো একটু রেগে যেতে পারে যে আমরা চীনের সাথে বোধহয় খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি। এই হিসাবে আমার ধারণা যে সেই কারণে উনি প্রথম ভিজিটটা চীনে করলেন না। এটার থেকে উনার দৃষ্টিটা আকর্ষণ মানে সরানোর জন্য, সবার দৃষ্টি সরানোর জন্য উনি গেলেন মালয়েশিয়া। প্রথমে গেলেন মালয়েশিয়া, তাহলে উনি বলতে পারবেন যে আমার প্রথম ভিজিট হচ্ছে মালয়েশিয়া, দ্বিতীয় ভিজিট আমার চীন। এবং আমি প্রথম ভিজিট যদি চীনে করতাম তাহলে আপনারা বলতে পারতেন যে চীন আমার অত্যন্ত কাছের সম্পর্ক আমি করতে যাচ্ছি, কিন্তু যেহেতু আমি আগে মালয়েশিয়া করেছি, চীন করি নাই, তাহলে আপনারা এটা বলতে পারবেন না। অর্থাৎ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো চীনে উনি গিয়েছেন এবং চীনের ওনারা এমওইউ সাইন করেছেন। উনার সাথে লি ছিয়ান ওনাদের প্রধানমন্ত্রী, উনি ছিলেন উনার হোস্ট, উনার সাথে মিটিং হয়েছে লম্বা। তারপরে উনি শি জিনপিং এর সাথে মিটিং করেছেন। সুতরাং শি জিনপিং এর সাথে যেহেতু মিটিং করেছেন, তার মানে হচ্ছে যে তারেক রহমান সাহেব এবং তারেক রহমান সাহেবের এই ভিজিটকে চীনারা বলছে অফিসিয়াল ভিজিট, অর্থাৎ এটা একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফর না, কিন্তু অফিসিয়াল ভিজিট। সো অফিসিয়াল ভিজিট হিসেবে আমি মনে করি এটাও ভালো। তো সেদিক দিয়ে আমি বলবো যে যেহেতু উনি হাই লেভেলে দেখা করেছেন, প্রত্যেকটা বিষয়ই উনাকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং কি কি বিষয় আমরা আলাপ করব, সেই হিসাবে আমি বলবো যে এটা অত্যন্ত সফল একটা সফর হয়েছে। এখন আপনার শেষ সফর কিন্তু ছিল এই চীন সফর। আপনার জীবনের প্রথম পোস্টিং এই চীন, শেখ হাসিনার জীবনের শেষ পোস্টিং হচ্ছে এই চীন। এবং আপনি জানেন যে ওই সময় খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল এবং শেখ হাসিনাকে তার মেয়ের জ্বর হয়েছে অজুহাত দিয়ে সফর সংক্ষিপ্ত করে চলে আসতো এবং তারপরে তার পতন হয়। এবং ধারণা করা হয় যে চীন খুবই রাগ হয়েছিল, কারণ হাসান মাহমুদ বলেছিল যে শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফর যাচ্ছে। এখন আমরা কি একটা স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা আসলে পেলাম কিনা? এবং আমরা মানে নিন্দুকেরা বলে যে 12-13টা এমওইউ ছাড়া কিছুই পাইনি, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে কিনা এটা ইনস্ট্যান্টলি কোনো ওয়াদাও পাওয়া যায়নি। তো এই বিষয়টা কিভাবে দেখছেন? এবং চীন বলেছে যে বিশ্ব পরিস্থিতি যাই হোক না কেন, চীন বাংলাদেশের বন্ধু হয়ে থাকবে। প্রথম কথা হচ্ছে যে চীনের সাথে আমাদের যে, আমি এখন যেটা বুঝি, বাংলাদেশের ডক্টর ইউনূসের সময় আপনার যে সরকার ছিল, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখনকার সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এই সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করে সেটা সম্পূর্ণভাবে আমাদের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ অশেষ রহমত যে
পরে আমেরিকার সুপ্রিম কোর্ট যখন এই ইয়ের যে শুল্ক আরোপ, আমাদের ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে বেআইনি ঘোষণা করে, তখন কিন্তু এই যুক্তিগুলা আমি মনে করি এগুলো আপনার ইয়ে হয়ে যায়, মুট হয়, মানে এগুলো আর কার্যকর থাকে না, হ্যাঁ, এটা অকার্যকর হয়ে যায়। কিন্তু সেটাও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেন নাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন, ওই আমেরিকার ওই ভিজিটের সময় যেই বাংলাদেশের সার্বভৌমত্ব হারিয়েছে, সেই পররাষ্ট্রমন্ত্রী আবার যখন চীনের কাছে গিয়েছেন এবং চীনের সাথে কথা বলেছেন,